দারুণ। এই যে পুরো যে কটা ভিডিও আপনি দেখছেন ওটার মূলত ক্রেডিট কিন্তু সুপ্রবোধ। মানে কি এই যে শাড়িটা যে পরি, শাড়ির পিনও করে দেবে, চুলটাও ঠিক মতো মানে আঁচড়িয়ে দেবে, আজকে এই রেসিপিটা করো। পরিস্থিতির শিকার হও, সেখান থেকে তোমরা যেরকম ভাবে উঠে দাঁড়িয়েছো। করোনাটা হয় তখন ব্যবসা একদমই বন্ধ, তারপর রীতিমতো লোক এসে ধমকাতে থাকে, যেরকম হয়ে থাকে আর কি। এই যে পড়াশোনা যে করছিল সেটাও বন্ধ হয়ে গেল। ছেলে নিজেই বলল যে বাবা এত আর মাথায় ইয়ে নিতে হবে না, এই বাড়িটুকু তো আছে, এই বাড়িটাই বেচে দাও। যখন বিক্রি করছে তখন আমি একটু জিদ করেছিলাম যে বাবা আমাকে একটা মোবাইল এনে দেবে, আমি আবার একবার শুরু করতে চাই। তখন আমি বললাম মা শর্টস বানানো যাক। তাও ছেলে বলল তুমি সেই যে রান্নাটা যেটা করো দুটা ছড়া মানে কবিতার মতো করে একটু বলবে, তো সেটা প্রথম প্রথম। তারপর বললাম লাস্টে একটু তুমি কিছু টেস্ট করে কিছু একটা এক্সপ্রেশন দেবে, জাস্ট র্যান্ডম এক্সপ্রেশন দেবে। মানে লাস্টে খেয়ে একটু দারুণ বললাম। একটা হচ্ছে ভাবা আর একটা হচ্ছে সত্যি হওয়া। তো যখন সত্যি মানুষ চিনছে, মানুষ ভালোবাসছে, মানে মাকে রাস্তায় দেখলে ওই দারুণ যাচ্ছে দারুণ যাচ্ছে এটাই বলে, আর আমাকে দেখলে রাস্তায় বাবু রে যাচ্ছে। তুমি এত রান্না জানলে কি করে, আমাকে সেটা বলো। অল্প বয়স থেকে তো বিয়েটা হয়েছিল, বাবার বাড়িতে মায়ের কাছে কিছু শেখা ছিল, তারপরে এসে শাশুড়ি মায়ের কাছ থাকতে আমি পুরোটাই শিখি। সেই নতুন যে রান্নাগুলো ওগুলো আমি করি, হ্যাঁ আর যত পুরনো রান্না পুরনো দিনের রান্না সেগুলো মারই জানে। তো তুমি কিছু একটা বলো তাদের জন্যে যারা জীবনে কিছু করতে চাইছে কিন্তু ওই সাহসটা পাচ্ছে না। শোনো, আমি তো একটা সাধারণ মূর্খ মেয়ে, যে আমি যখন পারছি তোমরাও এগিয়ে যাও, নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই বড় হবে, কেন থামা পারবে যাবে না? না, শুধু থামলে চলবে না। থামা যাবে না। হয়তো তুমি এতটা এগিয়ে এসছো 80%, আর 20% তোমাকে এগোতে হবে। ওই একটু 80% ধৈর্য ধরতে হবে, একটু কষ্ট করতে হবে, দিলে সব ঠিক হবে। আমাদের আজকের গেস্টের পরিচয় আমি দেব না, আপনারা সবাই ওদের চেনেন। আমি আর ওদের ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো জায়গায় নেই। ওদের রান্নার ভিডিও আপনাদের ফোনে কখনো না কখনো আপনারা নিশ্চয়ই দেখেছেন, কিন্তু এই রান্নার ভিডিও কীরকমভাবে শুরু হয় তার পেছনে একটা অনেক বড় চ্যাপ্টার আছে, অনেক বড় একটা স্টোরি আছে। সেই গল্পটা হয়তো অনেকে জানেন না। পরিস্থিতির শিকার ওনারা হয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও কীরকমভাবে ওরা ঘুরে দাঁড়িয়েছে সেইটা নিয়ে আমাদের আজকের এপিসোড। আমাদের ওরা ইন্সপায়ার করেন, আমরা খুব ভালোবাসি ওদের, আপনারাও আমি শিওর ওদের খুব ভালোবাসেন। আমাদের আজকের গেস্ট উষা বিষয়ী এবং সুপ্রভ বিষয়ী। উষা কাকিমা, সুপ্রভ, আমাদের দ্য রুম অফ টেলস চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। আমাদেরও খুব ভালো লাগছে এখানে এসে, হ্যাঁ। এবং আমরাও অনেক দিন থেকে আমাদের কথা হচ্ছিল আসবো মানে বলে। কাজের অসুবিধার জন্য মানে ছেলে অনেকবার বলেছিল যে মা এরকম এতে ডাকছে, যাবে? আমি বললাম, হ্যাঁ দেখা যাক, চল তাহলে, মানে কোনো সুবিধা করে একটু তোর সময় বের করে তুই মানে চল আর কি। সেই ফাইনালি যে আজকে উষা কাকিমার ভিডিও আপনাদের সবার ফোনে গেছে, হ্যাঁ বাট আমি সুপ্রভর একটা ক্রেডিট আমি দেবো অন ক্যামেরা, যেটা হয়তো খুব বেশি জন জানে না। এই যে পুরো যে কটা ভিডিও আপনি দেখছেন ওটার মূলত ক্রেডিট কিন্তু সুপ্রভর। হ্যাঁ আমরা দেখছি উষা কাকিমাকে ঠিকই সামনেই খালি আমি, একদম, কিন্তু পেছনে আমার ছেলে। দুজনে একদম 50-50, কিন্তু একদম সলিড পার্টনারশিপ। মানে আমি মাকে রেডিও পর্যন্ত প্রত্যেক দিনে যে মা রেডিও হয় ভিডিও করার জন্য, ওটাও আমি করে দিই। মানে কি এই যে শাড়িটা যে পরি, শাড়ির পিনও করে দেবে, চুলটাও ঠিক মতো মানে আঁচড়িয়ে দেবে, চুলটা যদি এলোমেলো হয়ে যায় তাও মানে ঠিক করে দেবে, কোথায় কি একটু লাগছে সেগুলো ইয়ে করে দেবে, কিভাবে তুমি দাঁড়াও এরকম, আজকে এই রেসিপিটা করো, আজকে পুরানো দিনে তুমি যে ঠাকুমার কাছ থাকতে যেগুলো শিখেছো সেগুলো তুমি করো, আর যেটা নিত্য নতুন যেগুলো রান্না সেগুলো আমার ছেলে সব বলে দেয় সেগুলো। এই রান্নায় ঢোকার আগে যেটা তোমাদের একটা অসম্ভব সে মানে জার্নি, যেটা হ্যাঁ তোমরা পরিস্থিতির শিকার হও, সেখান থেকে তোমরা যেরকম ভাবে উঠে দাঁড়িয়েছো, হ্যাঁ সেইটা মানে যে কতটা অনুপ্রেরণা দেয় আমাদেরকে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। ধরো কোভিড,
প্যান্ডেমিক, করোনা ভাইরাসের সময় অনেকের অনেক রকম ক্ষতি হয়, হ্যাঁ, অনেক কিছু হয়। তোমরা ওই কোভিডের টাইমটায় যেসব জিনিসের থ্রু থেকে গেছো, সেটা আমরা তোমাদের মুখ থেকেই শুনতে চাই। মানে এত পরিস্থিতি যে ছিল আমাদের খারাপ না, আগে খুব ভালো ছিল। প্রথম তুই বল, আমি হ্যাঁ, বলছি। মানে হ্যাঁ, আমাদের ঠিকঠাকই ছিল হ্যাঁ, সবকিছু। আমাদের একটা মিষ্টি দোকান ছিল, দোকান ছিল। তারপর সবকিছুই ঠিকঠাক ছিল। এই জন্যে আমরা একটা প্ল্যান করি যে বাড়ি বানাবো, নতুন একটা। ছেলেও আমার হোটেল ম্যানেজমেন্ট পড়া, তাকেও ভর্তি করেছিলাম এখানে সল্টলেকে, মানে সল্টলেকের একটা ম্যানেজমেন্ট কলেজে। এতে মোটামুটি ভালোই চলছিল, কোনো আমাদের অসুবিধা হচ্ছিল না, ঠিকঠাক চলছিল, ব্যবসাটা খুব সুন্দর মানে চলছিল। তারপরে আমার শ্বশুর শাশুড়ি মারা যান 17 সালে, তখনও খুব ভালো ছিল, আর্থিক অবস্থা খুব ভালো ছিল। 2017 সালে আমরা বাড়িটা বানানো স্টার্ট করি। হ্যাঁ, আমাদের মানে শ্বশুরের ঢিপেটা মানে পুরানো বাড়ি তো, হুম। সেটাকে একটু ভালো করে বানানোর চেষ্টা, মানে যেহেতু আর্থিক অবস্থা ততটা মানে খারাপ ছিল না বলে দোকানটাও ব্যবসাটা ভালো চলছিল, দিয়ে আমাদের একটা প্ল্যান হলো একটু ভালো করে বাড়ি বানানো হোক। আর ওটা লোন নিয়ে, হোম লোন নিয়েই করা হয়েছিল। হুম। তো লোনও আমরা পেয়ে গেছিলাম, তো এরকমভাবে বাড়ি বানানো হয়েছিল। তো 2017 সালে বানানো হয়েছিল। 2017 সালে একটা ইনসিডেন্ট হয়, আমার ঠাম্মা চলে যান। তারপরে আবার 2018 সালেও আমার দাদু চলে যান, মানে ঠাম্মার শোকে। তো 2018 সালের শেষ পর্যন্ত আমাদের বাড়িটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছিল। তারপরে 2019 তো সব কিছুই ঠিকঠাক চলছিল। ধীরে 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 ব্যবসাটাও একটু মানে অবনতির পথে আসছে, মানে ধার দেনা একটু মানে ইয়ে হয়ে আসছে আর কি। মানে 2019-এর লাস্টের দিকে একটু বাবা ধার করে ফেলেছিল, কিন্তু ওটা বুঝতে দিত না, হ্যাঁ, ব্যবসা না। ওটা ঠিক হয়ে যেত সবকিছু। তারপর 2020-তে আমাদের করোনাটা হয়, লকডাউন হয়ে যায়, তখন ব্যবসা একদমই বন্ধ, সবকিছু বন্ধ। তখন আম, ব্যবসাটা যে বন্ধ হয়ে গেল, এদিকে ব্যাংকে যে লোনটাও নেওয়া ছিল, এদিকে দোকানটাও আমাদের ব্যবসাটা বন্ধ, এদিকে মানে আর কোনো দিকে আমাদের আর্থিক অবস্থা নেই। হয়তো অন্য লোকের কি হচ্ছে যে অন্যদিকে মানে গ্রামে তো চাষবাস ধান এটে আছে, সেগুলো আমাদের নাই। এই দোকান থেকে আমাদের মানে মানে যতটুকু রোজগার সব কিছু গেল, কিন্তু ব্যাংক থেকে বারে বারে নোটিশ এলো সেই প্রথমে মুহূর্তে। একটু কম নোটিশ আসতো, তারপর বাবা করোনার সময় যে একদমই বন্ধ হয়ে গেছিল, লোকের কাছ থেকে একটু ধার দেনাও বাড়তে ধার দেনাও থাকে তখন। করে ফেলেছিল, আর তখন মানে আমাদিকেও একটু ঠিক মতো জানায়নি, সে একটু মানে যাতে আমরা বুঝতে না পারি। বাবা ভেবেছিল সব ম্যানেজ করে সব নেবেন আর হ্যাঁ। কি। তারপরে আস্তে আস্তে ব্যাপারটা বাজের দিকেই যায়। 2021 সাল, 2022 সাল, ওরকম আস্তে আস্তে নোটিশটা বাড়তে থাকে বাড়তে থাকে। তারপর রীতিমতো লোক এসে ধমকাতে থাকে, যেরকম হয়ে থাকে আর কি। আর 21 সালে তখন কি করলো, আমার ছেলে বলল কি, না দাদা এই যে পড়াশোনা যে করছিল সেটাও বন্ধ হয়ে গেল, 18 সাল থেকেই বন্ধটা হয়ে গেল আমাদের, পয়সা টয়সা ঠিক মতো দিতে পারলো না। 21 সালে ছেলে বলল কি, মা আমি যে একটু যে হোটেল ম্যানেজমেন্ট পড়েছি, কিছুটা তো আমার রান্নার আইডিয়া আছে, তুমি কি এই এখন যে ইউটিউব চ্যানেল বেরিয়েছে, তুমি কি কিছু রান্না করবে, তুমিও তো রান্না করতে অনেক মানে ভালো জানো। দিয়ে আমি বলছি তাহলে চল দেখি না, অনেকে এটা করেও অনেকে অনেক কিছু করতে পারছে, যদি হয়। তখন ছেলে বলল তখন যে আমরা একটা হোপ নিয়ে গেছিলাম যে হয়তো হয়ে যেতে পারে, একটা হয় না হোপ নিয়ে যাওয়া। হ্যাঁ, কিন্তু আমরা 2021-এ শুরু করেছিলাম ঠিকই, করেও ছিলাম 6 মান্থ করেছিলাম, একটা অন্য চ্যানেল ছিল তখন। তখন আমরা লং ভিডিও করতাম। আচ্ছা। হ্যাঁ, বাট অডিয়েন্স রিটেনশন একবারে ভালো ছিল না। তারপর একটা সময় যাওয়ার পরে যখন দেখলাম যে কিছু হচ্ছে না, ওই হোপটা নিয়ে গেছিলাম বলে হয়তো হচ্ছে না, 6 মাস খানি করেছিলাম, যে আমরা কিছু একটা করতে পারবো, কিন্তু ইনকাম করতে পারবো, কিন্তু হ্যাঁ, হচ্ছে না। হচ্ছে না। কিন্তু তাও কি সেই সময় তো আমাদের আর্থিক অবস্থাও তো নেই, সেই যে ইউটিউব চ্যানেলের যে রান্নাটুকু যে করব সেই জোগাড়ও তো ঠিক মতো করতে পারছি না, আমরা নিজেরাও ঠিক মতো খেতে পাচ্ছি না, আমরা জোগাড় করে রান্নাটা করব কি করে। তখন ডিসাইড করলাম যে বন্ধ করে বন্ধই দিই। করে দিলাম, আর আহ, করতে পারলাম না। পুরো বন্ধ করে তারপর দিলাম। তারপর তো আরও ব্যাপারটা তো খুব বাজে মানে থেকে বাজে গেল। অবনতির পথে মানে ওরকম যেরকম নোটিশ আসলো, তারপরে একদিন বাবাও খুব ভেঙে পড়েছিল, ফ্যামিলির অবস্থাও খুব খারাপ। তখন আমরা একটা ডিসাইড করলাম যে ছেলে নিজেই বলল যে বাবা এত আর মাথায় ইয়ে নিতে হবে না, তুমি এই বাড়িটুকু তো আছে, এই বাড়িটাই বেচে দাও, ব্যাংকের লোনটাও তুমি শোধ করে দেবে, আর যতটুকু যার দার ধ্যানা মানে আছে সেগুলোকেও তুমি একটু দিয়ে দেবে। হ্যাঁ, তারপর ছেলের কথা শুনেই বাবা তার ঘরটা বিক্রি করলো,
বিক্রি করার পরেও মানে ব্যাংকে দিয়ে দেওয়া হয়েছিল, বাট ধার দেনাটা একবারে যে 100% কেয়ার হবে এরকম হয়েছিল না। তখনই আমি যখন বিক্রি করছে তখন আমি একটু জিদ করেছিলাম যে বাবা আমাকে একটা মোবাইল এনে দেবে, আইফোন এনে দেবে একটা, আমি আবার একবার শুরু করতে চাই। কিন্তু এবারে আমি কোনো হোপ টোপ নিয়ে করব না, জাস্ট র্যান্ডামলি করব, কাউকে কিছু বলবো না, লুকিয়ে লুকিয়ে করব। কারণ আগের বারে আমরা যখন করেছিলাম, যখন বন্ধ করে দিই ওই ব্যাপার, ওই সময়টা এমনিতে আমাদের খুব বাজে সময় ছিল, তারপরে লোক তাতে কাটা গায়ে নুনের একদমই, ছিটে একদমই। দিতেই থাকে। আর যে গ্রামে করছি তো সবাই উপহাস্য, হ্যাঁ, বিশ্বাস মানে করতো না তখন যে একটা করতো যে এই করে কি এদের পেট চলবে, লাস্টে মা ছেলে এই করতেই চলে গেল এইসব এমনকি কাজ, আমার বাবাও একটা সময় ছেলেটাকে বিশ্বাস বাইরে করতো পাঠাচ্ছে না না। হ্যাঁ, যে কন্টেন্ট ক্রিয়েশন থেকেও যে আমরা ইনকাম করতে পারি। বাবা তখন জিজ্ঞেস করতো কে করছে দেখা আমাকে, হয় না এগুলো কিছু, সত্যি হয় না। বাট তবুও মাও বাবাকে বললো হোক একটা এনে দাও মোবাইল একটা, দিয়ে বাবা মোটামুটি রাজি হয়ে গেল একটা আইফোন 14 কিনে দেওয়ার জন্যে। তো কিনলাম আমরা, কিনে আমি মাকে তখন বললাম, তখন না প্রথম প্রথম শর্টসটা চালু হয়েছে। আচ্ছা, কুকিং ভিডিও আমাদের বাংলায় অনেক ভালো ভালো কুকিং ভিডিও হয়, আমরা যখন এসেছিলাম না তার আগেও অনেক ভালো ভালো কুকিং ভিডিও হয়, এখনও হয়, কিন্তু শর্টসটা ওরকমভাবে এক্সপ্লোর ছিল না। তখন আমি বললাম মা শর্টস বানানো যাক। এইখানে আমি দেখছি অনেক অনেক কম্পিটিশন কম আছে, কারণ আমরা এমনিতে বড় ভিডিও বানিয়েছি, ফেল করেছি, দেখবে না কেউ, এখন কেউ দেখবে না ওই বড় ভিডিও, তাই শর্টসটাই বানাই। আর যে চ্যানেলটা আমরা আগে ওপেন করেছিলাম ওটাও বন্ধ করে দিই, কারণ ওই চ্যানেলটার ব্যাপারে সবাই জানে, আমাদের রিলেটিভ সবাই। তো আবার যদি স্টার্ট করি আবার তারা, হ্যাঁ উপহাস্য করবে, হাসবে। তো ওই জন্য আমি বললাম বন্ধ করে দিই, একটা নতুন চ্যানেল করি, কাউকে কিছু বলবো না, যদি হয় ভালো, নয়তো যা আছে আমরা কিছু একটা ছোটোখাটো বিজনেস করে গ্রামে আমরা মোটামুটি হয়ে যাবে, আমাদের 3 জনের হয়ে যাবে। এই ভেবেই আমরা গেছিলাম, তারপর চুপি চুপি করে রোজ ভিডিও ছাড়া স্টার্ট করলাম, একদিন দুদিন। ওটা ছিল 2023 সালে মার্চের 23 তারিখ। আচ্ছা, প্রথম ভিডিও আমরা আপলোড করি। তারপরে সেই ভিডিও করতে করতে মানে শর্ট ভিডিও যে ছাড়ছে, তাও ছেলে বলল যে মা কে দেখবে না দেখবে, তুমি সেই যে রান্নাটা যেটা করো, মানে সেই রান্নার নিয়ে দুটা ছড়া মানে কবিতার মতো করে একটু আচ্ছা। বলবে। তো সেটা প্রথম সেটা আমি মানে করতাম। তারপর বললাম আর- লাস্টে একটু তুমি কিছু টেস্ট করে কিছু একটা এক্সপ্রেশন দেবে, জাস্ট র্যান্ডম এক্সপ্রেশন দেবে। তখন মা প্রথমবার বলে দিয়েছিল সিমাই পায়েস ছিল না মা তখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিমুই পায়েস করেছিল। এক তারপর ছড়া বলিয়ে মানে লাস্টে খেয়ে একটু দারুণ বললাম। ওইটা মা প্রথম বলেছিলাম, আমার ভালো লেগেছিল, বললাম তুমি প্রত্যেক ভিডিওতে ওইটাই বলবে এবার থেকে, দারুণটাই বলবে। তো এখান থেকেই শুরু। তারপর 2023 সালে আমরা ছাড়তে থাকি, একটা ভিডিও, দুটো ভিডিও, তিনটে ভিডিও যখন ছাড়ি তখন লোকেদের দেখি ভালো লাগতে শুরু করে, ইনস্টাগ্রামে লোকেরা পছন্দ করতে শুরু করে। তারপর হঠাৎ করে দেখি 4 নম্বর 5 নম্বর ভিডিও ভাইরাল হতে থাকে। আর তখন আমরা প্রায় শুরু করেছিলাম যেদিন, তার 10 দিনের মধ্যে আমরা 1 লক্ষ ফলোয়ার কমপ্লিট করে দিয়েছিলাম। হ্যাঁ ইনস্টারের মানে সঙ্গে সঙ্গে 10 দিনও যায়নি পুরো। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। সেটাই। তো তখন সে যাই হোক, ভগবানের আশীর্বাদ হোক, যাই হোক, এদিকে পেট তো ভরতো না, হ্যাঁ, সেদিকে এইটাই দিয়ে ভগবান বলল যে না এদেরকে আর করা যাবে না। মানে এক একটা আমাদের তখন সময় গেছে যে কালকের কি বাজার হবে, আমার বাবা ড্রয়ার খুলছে যে কয়েকটা মানে খুচরো একটা পয়সা আছে 10 নাকি টাকাও দেখি, মানে বাড়িতে হয়তো খুঁজে মানে পাচ্ছিলাম না, কি করব। খুচরো পয়সা আছে নাকি দেখি, বের করে কালকে একটু কিছু একটা বাজার করে নিয়ে হ্যাঁ। আসবো, ওই রকম। তারপরে সেই রকম পরিস্থিতি যখন গেছে। আরম্ভ হয় ইনস্টাগ্রামে, তখন মানুষ চিনতে যখন থাকে, তারপর লোক ইউটিউবেও সার্চ করে, আমরা ওই একই কন্টেন্ট ইউটিউব মানে 3টে ইউটিউব, প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম। তারপর ইউটিউবেও লোক সার্চ করতে থাকে, এবং ইউটিউবেও আমাদের প্রায় 2 মাসের মধ্যেই, প্রায় 2-3 মাসের মধ্যেই 1 লক্ষ অ্যাচিভমেন্ট হয়ে গেছিল তখন আমার। বাহ, হ্যাঁ, তারপরে আমাদের ওই প্রসিডিওর থাকে, তারপর প্রথম পেমেন্ট আসে, তারপর আমি বাবাকে বিশ্বাস করাতে পারি যে দেখো বাবা হয়, এটা থেকে হয়। তারপর আমার বাবা মানে বিশ্বাস করলো, মানে আমাদের ওই গ্রামে কেউ বিশ্বাস করতো না যে কন্টেন্ট ক্রিয়েশন থেকে কি টাকা, কে টাকা দেবে, প্রশ্ন করতো যে টাকাটা কে দেবে, জানতোই না।
এবার আমিও বোঝাতে পারতাম না কে কি কি ব্যাপার, যে এই রকম ভাবে যে টাকাটা দেওয়া হয় ওটাও বোঝাতে পারতাম না, কারণ ও বুঝতেও পারতাম। হ্যাঁ যতক্ষণ না আমরা জিনিসটা দেখাতে পারছি প্রুফ হিসেবে যে এই যে টাকাটা পেয়েছি আমরা, তো ততক্ষণ তারপরে আমার বাবা বিশ্বাস করলো। এবং এখন আমার বাবা মানে সেই প্রথম টাকাটা পেয়ে তার বাবার হাতে দিল। তার বাবা কি করলো, আমাদের সেখানটা একটা মানে মায়ের মন্দির আছে, মায়ের মন্দিরে একটু অন্ন প্রসাদ মানে দিয়ে সবাই গ্রামের লোককে খাওয়ালো। তার খুব আনন্দ, মানে আমার ছেলে এটা দিয়ে যে একটা রোজগার করলো, তার খুব আনন্দ হয়েছিল। এটা হলো তার থেকে শুরু আর কি, তারপর এই আস্তে চলছে আস্তে সব এরকমই। যা বাবার আর বাদ বাকি দাগ ধার দেওয়া। টার ছিল হ্যাঁ, সব এখন মোটামুটি ঠাকুরের দয়ায় বাড়ি সব নেই, clear। এখনো করিনি বাড়ি। এখন হ্যাঁ। মোটামুটি ধারটা একটু শোধ হয়েছে, এই চলছে। এখন যেখানটা আমাদের মিষ্টির দোকান ছিল সেইখানটাই আমরা এখনো আছি তিনজনে। তারপরে পরে দেখা যাবে কি হয় না। সেটা হয়ে যাবে, সেটা নিয়ে আর চিন্তার কিছু নেই। না। কিন্তু আমার একটা কথা বলো, এই যে হ্যাঁ। ধরো আমরা তাও মোটামুটি সমবয়সী, হ্যাঁ। কিন্তু যখন ওই সময় যখন ধরো দেখছো 10 দিনে 1 লক্ষ মানুষ ফলো করছে, তোমার কাছে তো এগুলো সব নতুন। হ্যাঁ, তুমি তখন কি আমি ভাবতে পারিনি যে আমি একটা সাধারণ গ্রামের একটা তুচ্ছ মেয়ে, আমি মানে কি বলবো, পড়াশোনাও আমার খুব একটা নেই, অল্প মানে ছোট বয়সে বিয়ে দিয়েছিল মানে বাবার বাড়িতে, এখানটা ঘরে গৃহবধূর মতো ছিলাম, শ্বশুর মানে পরিবারের রান্না টান্নাই করেই আমার জীবনটা কাটতো। কিন্তু হঠাৎ যে ছেলে আমাকে এই রকম যে নিয়ে যাচ্ছে, আমাকে যে এত লোক ভালোবাসছে ধীরে ধীরে, আমি মানে ভাবতে পারিনি। আমার মনে আছে তখন ধরো আজকে 10K হলো 20K হলো, আমি বললাম মা 20K হয়ে গেছে, তুমি না একটা স্টোরি দাও ওদের 20K, থ্যাংক ইউ 20K হওয়ার জন্য। ওই থ্যাংক ইউ বলার সাথে সাথে 30K হয়ে যাচ্ছে, তখন আর ওইটা আর আপলোড হচ্ছে না, মানে 100K এর জন্য ওই রকম পরপর 100K হয়ে গেছিল, এবং সেটা খুব ভালো লেগেছিল। এবং আমাদের প্রথম ওই 100K এর মধ্যে আমাদের প্রথম যেটা একটা অ্যাচিভমেন্ট মানে খুব ভালো লাগার একটা বিষয় যেটা আমি শেয়ার করতে চাই, অ্যাক্ট্রেস কাঙ্গনা রানাওয়াত তখন আমাদের ফলো করলো এবং কমেন্ট করেছিল আচ্ছা যে তোমার বাড়ি তোমার হাতের রান্না আমি আন্টি, একবার খেতে চাই। বাড়ি গেলে আমি ওই কলকাতা গেলে যাব অবশ্যই তোমার হাতে রান্না খাবো। হ্যাঁ, নিশ্চয়ই। মানে খুব ভালো লাগলো তখন, আরো যেন মনে হলো যে সত্যি আমি তাহলে মানে একটা কিছু শক্তি পেলাম আর কি, মানে হয় না একটা আমাদের গ্রামের মানুষের কাছে একটা, যদি সিরিয়ালের একটা অ্যাক্ট্রেস মানে বড় অ্যাক্ট্রেসও চলে যায় আমাদের গ্রামে প্রচন্ড ভিড় হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ তার কাছে আমাদের ওই রকম একটা মানুষ, অত বড় মানুষ যখন এক তোমাকে ওই বাহবাটা দেয় আমাদের কাছে, মানে ওটা আকাশ সমান, হুম। এবং সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এখন তোমাদের আরো অনেক ভালোবাসা, হ্যাঁ, আরো অনেক পরিচিতি, এগুলো বাড়লো, কিন্তু এখন যদি তুমি ওই পুরোনো সময়টা পেছনে তাকাও, হুম। তাহলে কি মনে হয় যে যদি ওই যে খারাপ সময়ের কথাটা বলছো সেইটা ছিল বলেই তো আজকে ওল্ডেস্ট কিচেনটা আবার তৈরি হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। মানে যা কিছু হয় ভালোর জন্য হয়, ভালোর কিন্তু জন্য, যখন হ্যাঁ। ওই জিনিসগুলো হয় তখন আমরা মানে ভগবানকে ডাকি যে ভগবান বাঁচিয়ে নাও, হ্যাঁ, কিন্তু সেটা যে ছাড়া আর আলো কেউ নেই। দেখাচ্ছিল হ্যাঁ। আমাদেরকে যে ওই পরিস্থিতির দিয়ে তোমাদের নিয়ে যাচ্ছিল এইটার এইটার জন্য। সেইটার জন্য এখন তোমরা যখন ওই সময়টার দিকে ফিরে তাকাও তখন তোমাদের কিরকম মানে লাগে? যখন ব্যাংকের ইয়েটা আমাদের লোনটা শোধ হলো, তখন এদিকে নাই ইনস্টারে এতটা ফলোয়ার মানে বাড়ছে, আমার মা তখন এদিকে চলে যাচ্ছে, এদিকে মানে আমার মা এ তখন হচ্ছে। বলছে ভগবান একদিকে দিচ্ছে একদিকে নিয়ে নিয়ে। নিচ্ছে, মানে আমাদের এমন একটা সিচুয়েশনে দাঁড় করিয়ে দিয়েছিল। হয়তো আমরা আমাদের এইটা যদি কিছুদিন আগে হয়ে যেত, কারণ আমরা যখন ঘরটা বিক্রি করে দিয়েছিলাম তখন ওদের কাছ থেকে আমরা বলেছিলাম যে 1 মাস সময় সবকিছু দিতে একটু থাকবো, তারপরে জিনিসপত্র নিয়ে যেতে তো একটু টাইম লাগে, মানে পুরো মার 18 কেন 25 বছরের সংসার বলতে গেলে 25 হ্যাঁ না 30 বছর খানে 30 আমি সেই বছরের ঘরে সংসার, ছিলাম। হ্যাঁ। তো সেটাকে নিয়ে যেতে অন্য জায়গায় একটু টাইম লাগবে, তো আমাদের কিছুটা টাইম দাও, এবং সেই টাইমেই সেই ঘরে বসেই আমরা কন্টেন্ট ক্রিয়েশন করেছিলাম, আচ্ছা সেইখান থেকে আমরা ভাইরাল হয়েছিলাম। কিন্তু আমরা এমন সময় জিনিসটা পেয়েছিলাম যখন আমাদের সবকিছু চলে গেছে। আমরা ধরো যদি একটু আগেও পেতাম তাহলে তাহলে হয়তো হয়তো জিনিসটা, বাড়িটাকে আমি বাঁচাতে পারতাম একটু, হয়তো মানে বলে। কিন্তু ভগবান হয়তো চেয়েছিল, যেটা যেটা ভগবান চায় সেটা উনিই জানে, এবং সবকিছু ঠিকই চায়, ভালো চায়। তোমরা একটা বাড়ি চেয়েছিলে, ভগবান তোমাদের এত ভালোবাসা দিয়েছে, এটা হ্যাঁ, হচ্ছে বড় আর কি আর হতে পারে। কি আছে, এইটাই। তো এখন মোটামুটি ওল্ডেস্ট কিচেন মানুষ জানছে, চিনছে, ফলোয়ার্স বাড়ছে, তার সাথে সাথে ধরো
তুমি ভেবেছিলে যে এরকম কিছু একটা হবে, আশা না নিয়ে, এটাই থাকে যে এরকমই কিছু একটা হবে, মানুষ চিনবে, মানুষ ভালোবাসবে। একটা হচ্ছে ভাবা, আর একটা হচ্ছে সত্যি হওয়া। তো যখন সত্যি মানুষ চিনছে, মানুষ ভালোবাসছে, তো সেটার ফিলিংটা কিরকম ছিল? মাকে সবাই একটা নামেই চেনে, দারুণ কাকিমা। আচ্ছা। আর মানে মাকে রাস্তায় দেখলে ওই দারুণ যাচ্ছে এটাই বলে। আর আমাকে দেখলে রাস্তায় বাবু রে যাচ্ছে আচ্ছা। এটাই বলে। বিশেষ করে ছোট ছোট বাচ্চারা আরো বেশি, তার মারা বলবে দেখো আমার ছেলেমেয়েরা পাগল হয়ে যায় তোমাকে মানে দেখার জন্য, মানে মোবাইল খুললেই বলে খেতে চাইনি, বলে যখন মানে খাবে তখন আমার তো বলে সেই দারুণ দিদুনের মোবাইলটা মানে ভিডিওটা বের করে দাও, আমি দেখে দেখে খাবো। হ্যাঁ। সব ছেলেমেয়েরা কিন্তু দেখতে পছন্দ করে, বলে দারুণ দিদুনের ভিডিওটা দেখে খাবো, সবাই এবং বলে। অনেকে বলে যে আমার মা আমাকে খুব খুব করে পাঠায়, আমাকে ইনস্টাগ্রামে পাঠাতেই থাকে, শেয়ার করতেই থাকে যে এটা দেখ, এটা কর, এটা কর, এটা দেখ। তো অনেকের মারাও পছন্দ করে। আবার আজকে একটা জায়গায় যেখানে গেছিলাম সেখানে অনেকে আবার বলছে উড়িষ্যা থেকে এসেছিলেন ওনারা, ওনারা বলছেন যে আমার হাজবেন্ড প্রচুর দেখে এবং হাজবেন্ড আমাকে পাঠায় যে তুমি আজকে এই রেসিপিটা করো, এটা করো, এটা করো। ভালো লাগে। তুমি এত রান্না জানলে কি করে, আমাকে সেটা বলো। আসল মানে কি বলবো, ছোট মানে অল্প বয়স থেকে তো বিয়েটা হয়েছিল, মায়ের বাবার বাড়িতে মায়ের কাছে কিছু শেখা ছিল, তারপরে এসে শাশুড়ি মায়ের কাছ থাকতে আমি পুরোটাই শিখি। আচ্ছা। আর উনিও আমাকে ভালোভাবে শিখাতেন, যাতে আমি করি তো মন দিয়ে, সে আমাকে সবটাই শিখাতেন ধীরে ধীরে। তারপরে আমার রান্নাটা আর পরিবারের মানে আমার হাতে খেতেও খুব ভালোবাসতো, করতে করতে তো একটা অভ্যাস হয়ে যায়, আর করি। আর আমার রান্না করতেও খুব ভালো লাগে, আমার রান্না করে সবাইকে খাওয়াতে মানে করতে এইটাই ভালো লাগে, আর তো কিছু পারি না, আমার রান্নাটাই ভালোভাবে করি। মানে আমার দিদা যিনি হুম, ছিলেন, মানে আমার মায়ের মা, আমার মার বাবাও, মা যখন 1 বছর বয়স তখন মারা মারা গেছিলেন। গেছে। আচ্ছা। এবার দিদাকে কাজ করতে যেতে হতো, মানে ওই জন্য আর্থিক অবস্থার জন্য মাও আমার মানে কাজ, বাড়িতে থাকতেন না, বাইরে মানে এটা তখন সেটা করতেন। ঘরে থাকতো হচ্ছে মার জেঠিমা আমার জেঠিমা, আর আমি মা, হ্যাঁ, তো আর দিদি, তো হুম, মাদেরকেই রান্না করতে হতো হুম, বেশিরভাগটা, মা এটা। যেটা বলে। আর শাশুড়ি মার কাছ থাকতে আমি সমস্ত রান্না শিখেছি। তারপরে ছেলেরও জিদ ধরলো, সেই যে তখন যে হোটেল ম্যানেজমেন্ট পড়বে, সে করবে, সেও অনেকটা রান্না মানে তার শেখা। সেই নতুন যে রান্নাগুলো ওগুলো আমি করি, হ্যাঁ, আর যত পুরনো রান্না, পুরনো দিনের রান্না, সেগুলো মারই জানা। মানে মার জানা বলতে আমার ঠাম্মা প্রচন্ড ভালো রান্না করতেন, মানে হ্যাঁ, অসম্ভব সুন্দর। আমি তো প্রথমে যখন চ্যানেলটা ওপেন করি ভেবে নিয়েছিলাম আমি ঠাম্মার নামে জিনিসটা চ্যানেলটা রাখবো, আর যেহেতু ঠাম্মার নামে রাখলাম না কেন, হয়তো অনেকে ভাববে ঠাম্মার নামটাই মায়ের নাম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। ওই জন্যই আমি রাখিনি, ওল্ড এজ রাখলাম, যে পুরোনো দিনের হুম। রান্নাটার হুম। কথা। ধরো এখন বাড়ির জন্য রান্না করছো, 3 জনে খাবে, সেটা একটা। সেটা রান্না করে আবার ভিডিওতে যাই, বাড়িতে রান্না করে ওরা খেয়ে দিয়ে আবার যাই আমি ভিডিও বানাতে। এখন রান্না করছো যেটা লক্ষ লক্ষ মানুষ দেখবে, হুম, হয়তো তারাও ওটা দেখে দেখে বানাবে, তো সেটার তো একটা চাপ থাকেই। হ্যাঁ, সেটা যখন মানে নিত্য নতুন রান্নাটা হয়, ছেলে বলবে আজকে মা এই রান্নাটা করবো, আমি বললাম, তাহলে তুই আমাকে এটা বলে দে, আমি সমস্ত জোগাড় যন্ত্র করে নিই, তারপরে তুই রান্নার সময় সেটাই করবি। আর আর যেটা পুরনো রান্না সেটা আমি বলবো তাহলে তুমি সেটা করো, তাহলে আমি সমস্ত গুছিয়ে নিই, সেটা আর ছেলেকে বলতে হয় না, আমি পুরোনো গুছিয়ে নিই। রান্নার ব্যাপারটা মাকে বলতে হবে না, নতুন রান্নাটা কখনো কখনো আমরা বাড়িতেও একবার ট্রাই করে হ্যাঁ, নিই যে কেমন হচ্ছে, তারপরে আহ, দর্শকদের দেখাই। সেকেন্ড কথাটা হচ্ছে, যখনই দর্শকরা আমাদের সাথে ইন্টারাক্ট করে তখনই প্রথমেই আমরা জিজ্ঞেস করি, আমি প্রায় ক্ষেত্রে, আমি যতজনের সাথে, মার সাথে যিনি দেখা করতে আসেন, রান্না করেন, দেখে রান্না করেন কেমন হয়, জাস্ট এইটা আমি একবার জানতে চাই। তো আমি তো কতবার এই নুসরত আমাকে ডেকে পাঠিয়েছিল, হ্যাঁ। আর সে বলছে আন্টি আমি তোমার বাড়িতে যাব, কি কি রান্না আমি সমস্ত খাতায় লিখে রাখি, এটা করব যে আন্টির হাতে এই রান্নাটা করে খাবো, খুব লোভনীয় জিনিস খাবো, কিন্তু আর সময় হয়ে উঠছে না, কিন্তু তুমি গেলে রান্না করে খাওয়াবে, আমি বলছি হ্যাঁ নিশ্চয়ই খাওয়াবো। সে ঋতুপর্ণার বাড়িও গেছিলাম, উনার বাড়িতেও গিয়ে আমি শ্যুট করে আসছি সঙ্গে, সেও আমার বলছে আমি একবার যাব, এইরকম মানে হ্যাঁ, মানে খালি উনিও দেখে, উনি বলেন যে আমার দিদি, মানে ওনার রান্নার দিদি প্রচন্ড পরিমাণে
দুজন দুজনকে শেয়ার করতে হুম, থাকে হুম। যে দেখো দেখো দেখো। আমি একটা সত্যি কথা বলি, হ্যাঁ হ্যাঁ বলো। আমি তোমাদেরকে এখানে ডাকার সময় যখন আমার সুপ্রভার সাথে প্রথম কথা হয়, হ্যাঁ আমি মনে মনে ভাবছিলাম যে এই শ্যুটটা হুম। আমি আমার টিম নিয়ে তোমাদের ওখানে চলে যাই, হ্যাঁ ওখানে শ্যুটটা করি, তাহলে ভালো। আমি শুধু নিজের লোভে বলছিলাম যে কাকিমার হাতে একটু খেয়ে হ্যাঁ নেবো আমি। হ্যাঁ হ্যাঁ তো এই মুহূর্তে তো আমার পরিস্থিতি নেই এখন পুরো টিম নিয়ে যাওয়া গিয়ে করার মতো। এবার আমরা নেক্সট যেটা নেক্সট এপিসোডটা এপিসোডের জন্য অপেক্ষায় থাকলাম। আমরা টিম নিয়ে আমরা গিয়ে হ্যাঁ তো অবশ্যই যাবে, অবশ্যই যাবে, আমার খুব ভালো লাগবে। হ্যাঁ সবাইকে পুরো টিম। হ্যাঁ এবার আমাকে একটা কথা বলো, এই যে আম, এত রান্না এখন তুমি নতুন রান্নাগুলো তুমি করছো, পুরোনো দিনেরগুলো তুমি হুম। করছো, এবার যখন দুজনেই একসাথে ক্যামেরায় আছো, তখন কে পেছনে থাকছে, ক্যামেরাটা কে তখন শুট করছে, কে রেকর্ড করছে, কে কি করছে? শুট আমি এখন করি না বললেই চলে। আচ্ছা আমি আগে যখন প্রথম প্রথম শুরু করেছিলাম তখন আমি করতাম ফোন দিয়ে, তারপর আমরা একটা ক্যামেরা নিয়ে এখন আচ্ছা তারপর যবে থেকে আমরা ক্যামেরা নিয়েছি তবে থেকে আমার ভাই মানে কাজিন ভাই ছোট আচ্ছা ভাই ও থাকে, ও শ্যুটটা মানে যেটা শ্যুট প্রপার ক্যামেরায় শ্যুটটা হয় ওই করে। আচ্ছা আমি যখন থাকি না ক্যামেরার সামনে, যখন থাকি না পেছনে থাকি, তখনও শ্যুট করি না, বাট আমি ওকে বলে দিই যে হুম। আমার এই শটটা দরকার, এরকম দরকার, এরকম দরকার, তো ও বুঝে নেয়, ও সবটা শ্যুটটা সামলে নেয়। এই যে এখন এত ক্যামেরা দিয়ে শুট হচ্ছে, ফোনে এত শুট হচ্ছে, তার সাথে সাথে এখন আস্তে আস্তে এতগুলো ব্র্যান্ডস আসছে হ্যাঁ যে প্রমোশনের জন্য হ্যাঁ বা কিছুর জন্য, এখন টাকা পয়সা জড়িত কথাবার্তা হচ্ছে, হুম এই জিনিসগুলো তো সব নতুন তোমাদের কাছে, হ্যাঁ তো এইগুলো অ্যাডজাস্ট করতে কিরকম সময় লাগে? ওই ম্যানেজমেন্টটা পুরোটাই আমি ছেলে দেখি। পুরোটাই পুরো ছেলে। সারা রাত জেগে সেই সব নিয়ে পড়ে আছে, তার ঘুমও নেই, মানে খাওয়া দাওয়াও বন্ধ, বলে একা আমি আর সামলাতে পারছি না, মাথায় চাপ এত চলে আসছে। আর আমার কিন্তু একটা হয় মানে কাজ না শেষ করলে আমার অন্য না কাজে মন বসে না। মানে হ্যাঁ একটা হয়তো কিছু একটা কাজ নিয়েছি, ওইটা যতক্ষণ আমি কমপ্লিট করে দিচ্ছি আমার অন্য ততক্ষণ পর্যন্ত আমি অন্য কোনো কাজ করব না। তো এটা হয় না, কমিটমেন্ট একটা ব্যাপারটা থাকে। তুমি কাজের কাছে ততক্ষণ তুমি ভালো যতক্ষণ তুমি নিজের কাছে ভালো। তোমাকে নিজের কাছে ঠিক থাকতে হবে, তারপর তুমি লোককে সেই জিনিসটা দিতে পারবে। যখন কোম্পানির ভিডিওটা হয় তখন আমাদেরকেও খেতে দেয়নি, বলে আগে চলো, মানে সেটা মানে যেন একবারে পুরো ভালো করে তারপরে গিয়ে খাবে, একদম খেতে দিবে না। আমি বললাম হো অল্প একটু খেটে যাই শরীরটা, বলে না আগে চলো, তুমি খেলে না কেন, সকালে উঠে আগে খেয়ে নিলে না কেন? মাকে বলে দিই যে 9টা 9:30টার ভেতরে খেয়ে নেবে। ওই সকালের ব্রেকফাস্টটা যেটা করে ওটাই করে তখন। আর ওটা একটু রেসপন্সিবিলিটিস থাকে হ্যাঁ যখন ব্র্যান্ড শুটগুলো থাকে। হুম তখন ওনাদের তার মাথায় একটু চাপটা বেশি থাকে যে এইভাবে করো এই করো, হুম মানে মানে খুব টেনশনে থাকে সে, আর সেই জন্য। বিশেষ করে রান্নার ভিডিও যেটা যতটা দেখতে সহজ লাগে, তা রান্নার ভিডিও করতে আমাদের অনেকটাই টাইম লাগে, প্রচণ্ড টাইম লাগে। হুম আর প্রায় আমরা কখনো কখনো 6 থেকে 7 ঘন্টাও লেগে যায় রান্না এক মানে একটা। কি এক বাজারে যাওয়া, মাছ কাটা, মানে কোথাও রাস্তায় মানে শ্যুট করা, ওই সব করে আবার রান্নার কাজে ফিরে আসা, আবার রান্নায় সমস্ত জোগাড় যন্ত্র এমনি হাতে শিলে মশলা বাটা, আনাজ কাটা, এই সব দেখিয়ে মানে পুরো 5টা হয়ে যায়, 5:30টার মতো হয়ে যায় ভিডিওটা করে উঠতে। আমি যেমন একটু লজ্জা পাই, ঠিক আছে, ক্যামেরা অন হয়ে গেলেই ফোনের হোক এমনি ক্যামেরা হোক, আমি একটু লজ্জা পাই। তোমার এখন রাস্তায় তুমি ধরো বাজার থেকে মাছ কিনছো, হ্যাঁ সেটার এখন ভিডিও হচ্ছে, সবজি কিনছো এই ভিডিও হচ্ছে। মানে এখন হয়ে হয়ে একটা ইয়ে হয়ে গেছে, আর প্রথম প্রথম খুব লজ্জা লাগতো খুব। না ভুল কথা বললো মা, যতক্ষণ ক্যামেরার পেছনে মানে ক্যামেরাটা যতক্ষণ অফ আছে মা প্রচন্ড লজ্জা পায়, এই আমি বেরোতে পারবো না ঘর থেকে, হ্যাঁ আমি তাও এই লোক বলি, দেখবে। আসল গ্রামের ভেতর তো, হ্যাঁ। আমাদের সেটা গ্রাম তো, অনেকে অনেক কিছু বলে, যেহেতু বলে হাত মানে এইরকম এখন হয়েছে, এখন চলে আছে, একটা মানে নিজেকে একটা কিরকম লাগে, তাও ভাবি সে লোককে তো কত লোক কত রকম কি বলবে, আর কিন্তু আমার কাজ আমাকে করতে হবে। ক্যামেরা অন হয়ে গেলে মা খুব প্রফেশনালি করে দেয়, হ্যাঁ, সেটা দেখলেই বোঝা যায়। করে দেয় যেটা বলি করে দেয়। বাট ওই ক্যামেরার পেছনে মা এগুলো বলতে থাকে, এই আমি যেতে পারবো না। তো এইবার দেখো, এই যে ধরো ব্র্যান্ডের রান্না, সেটা তো তোমায় ওই ওই যেমন একটু রেগে থাকে একটুখানি, হুম, যে এই জিনিসগুলো করতে হুম, হবে, সেটা যেমন একটা দায়িত্বের মধ্যে পড়ে যায়। তো এরকম কি তুমি তুমি দেখো রান্নাটা ভালোবাসো, কেউ যদি কোনো জিনিস ভালো না বাসে এরকম ভাবে বড় কোনোদিন হতে পারে না। না কিন্তু এরকম কি কোনোদিন হয়েছে যেখানে তোমার ধরো সেদিনটা ইচ্ছে করছে না কিন্তু করতে হয়েছে?
সেটাও হয়েছে, হয়েছে। সেটা হয়েছে। আমার হয়তো একবার মানে ভাবি আজকে করতে না হতো কি, কিন্তু ছেলে বলবে না আজকেই তোমাকে করতে হবে, হুম, কারণ আমার ব্র্যান্ডের কাজ আছে, এটা আছে, ওটাকে ওরা দিতেই হবে। দিতেই হবে, এত তারিখে আমার দেওয়ার কথা, দিতেই হবে। হুম। তখন আমাকে যেতে হবে, কোনো করার নেই, যাই, কোনো অসুবিধা হয় না, একটু হয় মা তারপরে আমার ঠিক রান্না শুরু হয়ে গেলে সব ঠিক আছে, হয়ে যাবে। যত ওই শুরু হওয়ার করার আগে প্রসেসটা, আগে হ্যাঁ ওইটা একটু কুড়েমি করে মা হুম। কখনো কখনো। আমিও করি যদিও, কখনো কখনো মা আবার আমাকে ঠেলে, কিরে চল চল, এটাও হয়। তোমরা এই যে এত বছর ধরে, এত বছরটা তো তোমার ধর অন ক্যামেরার সামনে যে এত বছর ধরে এত রান্না করেছো, তোমাদের সব থেকে প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার বলতে আমি মানে বিশেষ আমার ডিমের তরকারি ভালো লাগে, আর লুচি, আর বাঙালির যেটা মটন কষার, এইটাই, এবার আর কিছু না। আর আমার মার হাতে বলতে গেলে এটা আমার ঠাম্মারই রান্না। আমার সবকিছু ঠাম্মাকে নিয়েই, হ্যাঁ, সবকিছু চিন্তা করতো। ঠাম্মা একটা পেঁয়াজ পাতুরি বলে একটা রেসিপি আচ্ছা। করতেন, ওটা অসম্ভব সুন্দর হুম। খেতে। মানে সেটা উনানের ভেতরে কলা পাতা মুড়িয়ে একটু পেঁয়াজ টিয়াজ কুচি, মানে সর্ষে বাটা ফাটা দিয়ে, আগেকার দিনের যারা মানে সেরকম যে মানে রান্নাটা যেরকম মানে যা তা রান্না করে দিলে যেন অমৃত, হুম। সেইটাই যে এখন সেইটাই যেন খেতে কি অমৃত লাগে, সেরকম তো কেউ করে না এখন। এখন তো গ্রাম কি শহর কি এসব তো উঠেই গেছে, আর সেই সব খেলে যেন যেন মনে হবে কি খাচ্ছি, সত্যি কথা। বিশেষ করে কাঠের জ্বালনের যেটা একটা স্বাদ থাকে, হুম। ওই ঠাম্মা করতেন কি একটা পেঁয়াজ পাতুরি বলুন বা শোল মাছের একটা ধোঁকা আছে, যেটা রান্নাটা উনানটা পুরোটাই নেভে যাবে, পুরো ওই আঁশটা গনগনে থাকবে তার, আঁচটা থাকবে, আচ্ছা। ওই বিকেলে সমস্ত বসিয়ে দিল, তারপর সন্ধ্যাবেলায় রাতে যখন খেতে আসবো তখন হয়ে গেছে। তখন মাছগুলোকে ছোট ছোট কেটে আলু টালু কেটে মশলা মাখিয়ে একটা চাপা দেওয়া, একবারে কোনো বাষ্প বেরাবে না, বসিয়ে দিবে, সেইটা সন্ধ্যাবেলায় বের করবে, সেটা যেন খেতে কি লাগে হুম। বলার মতো নয়, এত সুন্দর লাগে। মাছের একটা পাতুড়ি কেন, পেঁয়াজ পাতুড়ি, একটা যে কোনো বাটি মানে চচ্চড়ি। এ করে বসা, অমৃত। আমি অডিয়েন্সকে বলি, এখন রাত্রি 9টা বাজে, হ্যাঁ আমরা খাবারের কথা বলছি, হ্যাঁ আমার জিভ থেকে একটু জল আসছে, আমার খিদে পাচ্ছে একটু। তো এই রাত্রির বেলাটা একটু খাবারের কথা বলাটা একটু খুব কঠিন ব্যাপার, চাপের। খিদে পেয়ে যায়। তো এবার আমি সুপ্রভকে একটা প্রশ্ন করছি, এই যে যেহেতু টেকনিক্যাল জিনিসটা তুমিই দেখো, এই যে কালকে ধরো কি রান্না হবে, কিরম ভাবে শুট হবে, কাকিমা কি ডায়লগ বলবে, কি ছড়া বলবে, তুমি কিরম ভাবে শুট করবে, এই ভাবনা চিন্তাগুলো তুমি কিরকম ভাবে করো? সত্যি কথা বলতে কি মাথায় এমনিতেই চলে আসে, আচ্ছা। স্ক্রিপ্টিং এর সময় চলে আসে, কিন্তু মা জিজ্ঞেস করতে থাকে যে কি হয়, মাকে আমি বলি না যে না তোমাকে অন দা স্পট বলবো ওই সময়। মাকে যদি আজকে বলে দিই মা কালকে ভুলে যাবে, ভালোভাবে বুঝিয়ে সত্যি দিলেও কথা আমি ভুলে যাই একটু আর কি, সে বলে এখন না, যখন করব তখন তোমাকে তখন বলবো, তুমি তখনই করবে। তো মাকে অন দা স্পট বুঝিয়ে দিলে মা করে দেয়। তো ওটাই আর কি, যে আমি জিনিসটা মাথায় করে নিই যে আজকে আমরা এই এই থিমে করব, এই ব্যাপারে ইন্ট্রোটা করব, বাট তারপরে মাকে আমি যখন ক্যামেরা অন হয়, যে ক্যামেরা অন হওয়ার আগে সব কিছু বুঝিয়ে দিই যে মা আজকে এরকম 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 ব্যাপারটা হুম, হুম। তুমি একটু করে নাও, তো হয়েছে। আচ্ছা, তোমরা কি কখনো ভেবেছো যে তোমাদের এই যে এত লক্ষ লক্ষ মানুষ ভালোবাসছে, কেন ভালোবাসছে, মানে কি তোমাদের মধ্যে দেখলো তার জন্য মানুষ এরকম উপচে পড়ে ভালোবাসা দিচ্ছে তোমাদের, কখনো কি ভেবেছো? হয়তো ওই সিম্পলিসিটির জন্য, মানে হয়তো ওই বেশিরভাগ লোকরাই বলে আপনার মা যেটা আমাদের ঘরের লোকের মতোই লাগে, হুম। আপনাদের প্রেজেন্টেশন যেটা সেটা আমাদের ঘরে যেরকম হয় ওই প্রেজেন্টেশনটাই লাগে, তো আমরা ওই জন্য বেশিরভাগ কানেক্ট করতে পারি। যেসব ছেলেরা দূরে থাকে, মা বাবাকে ছেড়ে থাকে, ওরা খুব আমাদের মানে মাকে দেখে জিনিসটা কানেক্ট করতে পারে, যে আমরা দূরে থেকেও ওই জিনিসটা আমাদের ভালো লাগে দেখতে, যে আমার মা মা ফিল হয় আমাদের। তো ওই জন্যই হয়তো মানুষরা বেশি ভালোবাসে, হুম। মানে ওই অথেন্টিসিটির জন্যে। যে মা ছেলের যে এত ভালোবাসা, এত এটা খুব ভালো লাগে। কারণ আমাদের এই যে ইউটিউব বলো, ইনস্টাগ্রাম বলো, সবকিছুতেই আম, একটা বয়সের বাধা ধরা আছে, কিন্তু তোমাদেরটা কোনো কোনো বয়সেই সীমিত নয়। একটা বাচ্চাও সে খাবার খেতে খেতে তোমাদের ভিডিও দেখছে, হ্যাঁ, একজন বয়স্ক মানুষও বয়স্ক দেখছে, মানুষও দেখছে। আমাদের মতো বয়সী তো সবাই দেখছে, মানে ওটা তো না দেখলে ঘুমানো যাবে না, এরকম হ্যাঁ একটা। হ্যাঁ, বলে তো অনেকে যে মানে রাত্রেবেলায় ঘুমোতে গেলে হয়তো কোনো আমি টেনশনে ভুগছি, তোমার ভিডিওটা দেখলে যেন শান্তি লাগে, সেইটাই দেখলে মনটা ভরে গেল, ব্যাস আর কোনো নেই আমার, মানে হুম, শুয়ে পড়লাম খেয়ে হুম। দিয়ে।
এটাই হাজবেন্ড বলে, ওয়াইফ অনেকে দুজন বলে। দেখলো। আজকেই কথা হচ্ছিল, হ্যাঁ যেটা বললাম যে আমার হাজবেন্ড ওয়াইফ রোজ ডিনার করার পরে আমরা দুজন দেখলাম, হ্যাঁ স্ক্রল করতে থাকলাম, দেখতে থাকলাম, ভালো লাগলো, তারপর আবার শুয়ে পড়লাম, বা অন্য পরের দিন আমরা রান্না কিছু ট্রাই করলাম, খুব ভালো লাগে। তোমার এখন কি প্ল্যান তোমার, মানে শর্ট, তুমি কি আবার লং ফরম্যাট কি করার ইচ্ছে আছে, নাকি এটা এরকমই আমরা লং 20 মিনিট ফরম্যাট করি ফেসবুকের জন্য, তাই ফেসবুকে? হ্যাঁ, আমরা এখন শুধু ফেসবুকেই লং ফরম্যাটটা আপলোড করি, আর ইউটিউব ইনস্টাতে শর্টসটাই আপলোড করি। আপাতত এইটাই চলছে, এবং এটাই আমাদের শর্টসেই মানুষ বেশি চিনতে হুম শিখেছে হুম প্রথম থেকে। তো শর্টসটাই আমরা নিয়ে যেতে চাই, এবং মানুষ যেটা থেকে জানতে শিখেছে এবং একসেপ্ট করতে শিখেছে আমাদের, তো ওটাই রাখা ভালো। তো আপাতত ওটাই। তুমি ফেসবুকে যে লম্বা ভিডিওটা দিচ্ছ, তুমি তো সেটাই ইউটিউবে দিয়ে দিতে পারো, নাকি ওটা তুমি দিতে চাইছো ওটা না? ওই চ্যানেলে আমি হয়তো আপলোড করি না, আচ্ছা। কখনো কখনো, প্রত্যেকটা ভিডিও করি না, কখনো কখনো একটা আদার মানে অন্য একটা চ্যানেল আছে ওইখানে আপলোড করি, বাট মানুষ ওই শর্টসটাই বেশি দেখতে ভালোবাসে। তোমাদের সাথে কথাবার্তা আরো বলবো। এর মধ্যিখানে একটা ছোট্ট সেগমেন্ট আছে যেখানে আমি আহ, তোমাদেরই কয়েকটা ছবি আমি তোমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে নিয়েছি। আমি আমি একে একে করে এখানে দেবো স্ক্রিনে। সেই ছবিটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। সেই ছবিটায় ধরো কেউ তোমাদের সাথে আছে, তাকে নিয়ে কথা বললে বা সেই সময়টাকে নিয়ে কথা বললে, তো সেটা একে একে আমরা দেখছি। প্রথম ছবিটা হুম। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম। এটা প্রথমবার হয়েছিল, ফিচার হয়েছিল মা ইন্ডিয়া টুডের হুম কভারে। এটা হচ্ছে ওপেন ম্যাগাজিন বলে কভারে, এটা কভারে হয়েছিল না, ওটা জাস্ট এমনি ফিচার হয়েছিল। বাট সবাই মিলে আমি যখন এনে দেখাচ্ছিলাম হুম তখন সবাই দেখছিলাম আর কি। আমার মা খুব খুশি, মা বাবা খুব খুশি, হ্যাঁ বিশেষ করে আমার বাবা ফটো তুলে রাখে, পাঠায় ওনাদের বন্ধুদের বা রিলেটিভসদের। আমার বাবা বিশেষ করে আমার, আমরা যতটা না খুশি এই সাকসেসে, আমার বাবা তার দ্বিগুণ খুশি। হুম এবং আমি যেটা লক্ষ্য করি, আমরা যতটা না প্রাউড ফিল করি নিজেদের জন্য বা আমার মায়ের জন্য, আমার বাবা আমাদের জন্য প্রচন্ড প্রাউড ফিল করে। এবং আমরা ভাবে একটা, আমি উষা বিষয়ের বর এখন। হ্যাঁ, আমার বাবার মধ্যে এই খুশিটা দেখে খুব ভালো লাগে। আমার মনে হয় যে তোমরা যেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসছে, এখন যে এত ভালোবাসা পাচ্ছ, এটা তোমাদের তিনজনকেও মনে হয় যে আরো কাছে করে নিয়েছে, আরো একত্রিত করে দিয়েছে। একদম। হুম না, আমরা সবসময় মানে একসাথেই ছিলাম। আমরা যাই ডিসিশন নিতাম সবসময় একসাথে নিতাম। হয়তো বাবা একটু নিজে নিজে হয়, ওটা সবার বাবাই হ্যাঁ হয় যে হ্যাঁ, আমরা সবকিছু ঠিক করে দেব, আমাদের পরিবার আগে, আমরা সবকিছু ঠিক করে দেব। ও সমস্ত বাবারাই ওরকম। তো এখন কাকু খুশি। একদম খুশি। নেক্সট ছবিটা এটা এটা আমরা, ওনারা তারপর ইনভাইট করেছিল, আমরা হ্যাঁ গেছিলাম না মা? হ্যাঁ হ্যাঁ বই প্রমোশন। হ্যাঁ হ্যাঁ, প্রমোশনের একটা প্রমোশনাল শুট ছিল, গেছিলাম। এবং ম্যাম আমাদের অনেক আগের থেকে ফলো প্রচুর করে। প্রচুর হুম ভালোবাসে ও, বা প্রত্যেক ভিডিওতে খালি মানে আমাকে এ করবে, কমেন্ট করবে আর এ করে জানাবে, মেসেজ করে যে আন্টি কি সুন্দর রান্নাটা করেছো, কবে যাব, এরকম করে। যদি মোহনপুর যাই তাহলে এটা নিশ্চয়ই আমি তোমার দেখা যখন বাড়িতে হয়েছিল যাব। উনি বলেছিলেন হ্যাঁ যে আমি সিলেক্ট করে, ও মা বললেন যে কিছুক্ষণ আগে আমরা সিলেক্ট করে রাখি, হুম আজ বানাবো, কিন্তু বানানো আর হয়ে ওঠে না। কিন্তু আপনাদের যে ওই মাটির পাত্রে হুম হুম যে একটা ঘরোয়া খাবার, ওটা দেখতে আপনাদের খুব ভালো লাগে। এবং ম্যাম অলমোস্ট প্রত্যেকটা ভিডিওতে ওনার রিয়াকশন থাকে। আর এখন আহ, সেই গ্রামের লোকেরা যারা ধরো ওই প্রথম চ্যানেলে হাসাহাসি করেছিল, তারা যখন এখন দেখছে যে তুমি এরকম অভিনেত্রীদের সাথে, অভিনেতাদের সাথে ওনারা ডাকছেন, তো এখন তাদের কি রকম রিয়াকশন? আমাদের গ্রামের লোকেরা বলবো, ওরা হয়তো মনে মনে জিনিসটা মানে একসেপ্ট করে নিয়েছে, কিন্তু ওটা দেখাতে চায় না, দেখাতে চায় না সত্যি। দেখায় না। ওনারা নর্মালি থাকে আমাদের সাথে, নর্মালি আমাদের বাইরে যেরকম ট্রিট করে মানুষ, গ্রামের লোকরাও মানুষ প্রচণ্ড ট্রিট করে। যেরকম আমরা মাছ বাজারে যখন যাই, আমার বাবার বরাবর আমরা মাছ প্রচুর খেতে প্রচুর ভালোবাসি, আর বরাবরই মানে মাছ আমাদের প্রত্যেক দিন হয়। আমার আর দাদুও খেতে হ্যাঁ ভালোবাসতেন, আমার বাবাও খেতে ভালোবাসেন। তো যদি মা একটা অন্য ও, কারোর কাছ থেকে মাছ কিনলো,
তখন আমার বাবাকে খুব কল আসে যে আমার দোকান থেকে কেন নিলে না, হ্যাঁ 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 আমি ভিডিওতে আসতাম। হুম, তো ওই ব্যাপারটা, বা আমার বাবার এত ভালো নেটওয়ার্ক আছে মাছ বাজারে যে আমাদের কালকে এই মাছটা দরকার, আচ্ছা তো বাবা এক কলে এক রাতে সবটাই ম্যানেজ করে নেয়। আচ্ছা, নেক্সট ছবিটা দেখি। এটাও সেম, এটাও ম্যাম, এটা ম্যামের ঘরে। আচ্ছা আমি একটা সত্যি কথা বলতে, আমি যখন ছোটবেলা থেকে ছোট থেকে যখন বড় হয়েছি, তখন মার একজনই ফেভারিট ছিল, ম্যাম আচ্ছা ঋতুপর্ণা। আমি ম্যামকেও বলেছিলাম যে আপনি অন্ধভক্ত মা, হুম প্রসেনজিৎ ঋতুপর্ণা। মানে যখন ওনাদের বাড়িতে ডাকে, মানে আমার কাছে যতটা না ভালো লাগার, আমার মার ওটা স্বপ্ন। হ্যাঁ এবং একটা ভালো কথা কি, ম্যামের সাথে আমরা একসাথে লাঞ্চ করেছিলাম একই টেবিলে, মানে একই এটা টেবিলে। আনএক্সপেক্টেড, খুব 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 একটা ভালো লাগার এবং মেমোরেবল জিনিস। যখন প্রথম ডাকটা পড়েছিল বিশ্বাস করতে পেরেছিলে? না, ভাবতে পারিনি যে ও আমাকে ডেকে পাঠিয়েছে ওদের বাড়িতে, আমার খুব ভালো লাগছিল। বাড়িতে, নিজের বাড়িতে, হুম এটা একটা মানে স্বপ্নের মতো ছিল সত্যি, মানে আমরা এখনো বিশ্বাস করতে পারি না। আহ, খুব 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 ভালো একজন মানুষ যাকে বলে, এবং খুব ভালো আতিথেয়তা, হুম হুম। আম, ভরে ভরে খাইয়েছেন যাকে বলে। হ্যাঁ, যে তুমি যতই ভালো রান্না করো না কেন এখানটা এসে খেয়ে যাও। কি ছিল খুব না, মানে সবকিছু, মানে মানে এত খাইয়েছেন, আমরা একটা সময়ের পর বলেছি আর খেতে পারছি না, খেতেই হবে। খুব ভালো, খুব ভালো। নেক্সট। এটা তো একটা বিরাট স্বপ্ন, হুম মানে বলার মতো না, যে ছেলে আমাকে এই বোম্বেতে গিয়ে নিয়ে গিয়ে তো মানে করে মানে দেখাবে এত, এতে আমি ভাবতেও স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি এই জায়গায় যাব, আমি যে এই ধরনের মেয়ে হয়ে আমি এত উপরে গিয়ে এত বড় বড় লোকেদের সঙ্গে দেখা আলাপ, আমার যেন কি হচ্ছিল আমি মানে নিজেই বুঝতে পারিনি, সত্যি কি আমি এসছি, আমি নিজেই ভাবতে পারিনি, সত্যি আমার খুব ভালো লেগেছিল। আর কে এসছিল যেন, অ্যাডাম মোসেরি। হ্যাঁ, ও খুব 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 ভালো একটা দিন ছিল, মানে স্বপ্নের মতো দিনটা। হুম আর মাও মাও খুব একটা, মা হিন্দি জানেন না হুম একদম, তো মাকে আমি সব কিছুই বুঝিয়ে দিচ্ছিলাম, মা এই ব্যাপার ইনি বলছেন, এবং মাকে সবাই, প্রত্যেকের সাথে মা ইন্ট্রোডাকশন আর করেছে। যে নিয়ে গেছিল মানে সে চয়নিকা হুম ম্যাম বলে, হুম সে প্রচুর আমাকে ভালোবাসে, মানে সে বলেছিল যে কলকাতায় যে মেয়েটা মানে গেছিলাম, সে বলেছিল যে আন্টি আমি তোমাকে বোম্বে নিয়ে যাবই। সে সত্যি আমি বলছি না, আমি তো একটা গ্রামের ইয়ে, না না সে কিছু ব্যাপার নয়, না আমি তো হিন্দি টিন্দি জানি না, না কোনো ব্যাপার নয়, তোমাকে আমি কিন্তু অবশ্যই নিয়ে যাব, এই এতে সে ডেকেছিল যে মানে অবশ্যই ওই কিন্তু যে আসো। ম্যাম, চয়নিকা ম্যাম যে হুম মায়ের উপর হুম বিশ্বাসটা রেখেছেন এবং ডেকেছেন, এবং সত্যি মানে ও ম্যাম না থাকলে হয়তো এই জায়গাটা আমরা দেখতে পেতাম না, মানে ভেরি ভেরি থ্যাঙ্কফুল আমরা ম্যামের কাছে। এবং কিছু মানুষই ওয়েস্ট বেঙ্গল থেকে দেখতে যেতে পেরেছিল, হ্যাঁ কয়েকটা হ্যাঁ হ্যাঁ ক্রিয়েটারই, এবং তার মধ্যে আমরা ছিলাম, যে এটা একটা বিশাল বড় ব্যাপার। খুব খুব, কলকাতা থেকে 6 জন মাত্র ছজন গেছিল। গেছিল হ্যাঁ। হ্যাঁ 6-7 জন এরকম গেছিল। আর নর্থ ইস্ট থেকে টোটাল হয়তো গুণে 15 জনের মতো, ওই রকম। খুব খুব অনেক, পুরো ইন্ডিয়ার থেকে লোক না এসেছিল, এবং অনেক নানান ভালো ভালো ক্রিয়েটারের সাথে দেখা হয়েছিল, যারা অবাঙালি তারাও আমার মাকে চেনে। হয়তো- এবং মাকে এসে এসে বলছিল যে আপনি যে, আপনার ছেলে যে রান্না করে, ছেলে যে নিয়ে আসে এবং আপনি যে বকেন, তারপরে যে রান্নাটা করেন, আমি বুঝতে পারি না, কিন্তু আমাদের সত্যি দেখলে ফিল গুড হয়, খুব ভালো লাগে। এই তোমরা এটা একটা ভ্লগ বানিয়েছিলে যে তোমরা বাড়ির থেকে ওই রাত্রির বেলা বেরোচ্ছ, হ্যাঁ গাড়িতে করে আসছো কলকাতায়, তারপর দেখেছো? এয়ারপোর্টে হ্যাঁ যাচ্ছ। প্রথম তুমি বোধহয় এইটার জন্যই প্রথমে এয়ারপ্লেনে চড়েছিলে, দুজনেই হ্যাঁ। আমরা। ভয় করেছিল সত্যি করে বলো? আমি তো মানে প্রথম মানে বসছি মানে ভয় ভয় লাগছিল, কিন্তু বিশেষ কোনো ততটা ভয় লাগেনি। হুম ভয় লেগেছে, হ্যাঁ। ভয়ের একটাই, মার একটাই ভয়, যে আমি যেরকম মার হাতটা না না ছাড়ি, ছাড়। আমার যদি ছেলে আমি যেন হাতটা চোখের ছেড়ে আড়াল চলে না যাই হয়। তাহলে মা শেষ, হ্যাঁ, যে তুই থাকলে আমি আছি। হুম হ্যাঁ। ম্যাম, ম্যাম যেদিন ফোন করেছিলেন, চয়নিকা ম্যাম বলেছিলেন আমি মুম্বাই ডাকবো, আসবেন তো? হুম মা একটাই কথা বলেছে, আমার ছেলে যেখানে যাবে আমি সেখানে যাব। নেক্সট। এটা আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের নামা। আর এটা হচ্ছে আমাদের
ওখানে আমরা একটা ইয়ে করেছিলাম, মানে সেলিব্রেশন। সেলিব্রেশন হুম করেছিলাম। একটু গরিব কিরকম দুঃখীদের একটু, মানে আমার ছেলের খুব ইচ্ছা ছিল হুম যে বাড়িতে এনে সে, হ্যাঁ বাড়িতে তারা নিয়ে বাড়িতে এসে আসে তাদেরকে এবং তাদেরকে খাইয়ে যোগ্য তাদেরকে সম্মান পোশাক টোশাক মানে দিয়ে তাদেরকে, এমনকি পায়ে এসে সব বৃদ্ধ মানে খুব এরা এসছে তাদের পায়ে হাত দিয়ে সে প্রণাম করে, মানে খুব করে আমার ছেলে করেছিল, আর তারাও খুব আনন্দ হয়েছিল খেয়ে, মানে পোশাকটা পরে খুব আনন্দ হয়েছিল। ছেলের এটা ইচ্ছা ছিল যে আমি একটু কয়েকজন গরিব দুঃখীদের খাওয়াবো আর কি। এবং এটা ভালো লাগে। মানে আমি অন ক্যামেরায় বলতে আমার খুব একটা হ্যাঁ এগুলো হ্যাঁ। পছন্দ নয়, কিন্তু তবু ওনাদের আশীর্বাদটা আমার খুব ভালো লাগে। ওই সব দেওয়া বা খাওয়ানো ওইগুলো বাদ দিয়েও, ওগুলো অনেক মানুষ হয়তো করেন, আহ, করা উচিত, সেটা অন ক্যামেরায় বলাটা, সেটা না আমি বাদই দিলাম, কিন্তু ওনাদের যে আশীর্বাদ, ওনাদের তৃপ্তি, ওই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। না, এটা বলাটা দরকারও কয়েকটা সময় পড়ে যায়, কারণ আমরা এখন সবাই নিজেরটা দেখতে এতটা ব্যস্ত হয়ে পড়ি হুম যে আমরা যদি কেউ সাহায্যের জন্য আসেও আমরা হুম একবার ভেবেও দেখি না যে মানে ভগবান আমাদেরকে তুলছেন এমন একটা জায়গায়, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ শুধু তো তুমি আম, আয় করে মারা গেলে সেটায় তো খুব একটা লাভ নেই। সেটাই। তোমায় এমন একটা জায়গায় ভগবান তুলছেন যেখান থেকে তুমি অনেক মানুষের সাহায্য করতে পারো। সেটা তুমি ক্যামেরায় বন্ধ করে করো, ক্যামেরা চালু করে করো, সেটা পরের কথা, কিন্তু সেটা মন থেকে করতে হয়। এবং যেটা তোমরা করেছো মানে সেটা দেখেই আরো ভালো লাগছে। হ্যাঁ, মানে ওনাদের ওনাদের হাতে আমরা কেকও কেটেছিলাম, মানে ওই সেলিব্রেশনটা ওনাদের সাথে, কেক খাওয়ানো থেকে, তারপরে মা ওনাদের জন্য রান্না হুম করেছিলেন, তো খেয়েছিলেন ওনারা, এবং খুব 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 আশীর্বাদ দিয়েছিলেন, খুব একটা এবং ওনাদের থেকেও আমার ভালো লাগে যে পোষ্য যারা আছে, হ্যাঁ, পোষ্য, আমাদের পোষ্যদের ইয়ে করতেও আমার খুব ভালো লাগে। কুকুরকে খুব ভালোবাসে, রাস্তায় যে কুকুর যাবে তাকে খাওয়াবে হুম করবে, মানে বলবে ওদিকে কেউ খেতে দিতে নাই, মানে করে সবাইকে ডেকে এনে খাওয়াবে, এটাই তার খুব মানে মানে একটা অন্ধ তবুও কুকুর আমি মনে আমাদের। করি মানুষরা হয়তো কোনো না কোনো মুশকিলে বা কোনো না কোনো ভাবে সাহায্য হয়তো পেয়ে যেতে পারে, হুম বাট ওনাদের ভয়েস তো কিছুই নেই, ভয়েস বলার মতো কি কেউ নেই। আর ওনাদের ভগবান এমন একটা দিয়েছে যে ওরা নিজেরা স্বীকার করেও খেতে পারে না। হুম আমার ওনাদের জন্য কিছু করার একটা খুব 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 ইচ্ছে, হুম এবং সেটা হবে হয়তো। জলদি হয়ে যাবে হুম, ওটা, ভগবানের আশীর্বাদে সেটা জলদি হয়ে যাবে। এটাই বোধহয় শেষ ছবি, হ্যাঁ। তো এই এই ছবিগুলোর মাধ্যমে আমরা একটু অতীতে ফিরে যাই, যে কয়েকটা মুহূর্ত আমরা আবার ফিরে তাকাই। এখন ধরো তোমাদের 3-4 বছর মোটামুটি চ্যানেলটা বড় হয়ে গেছে, অনেক মানুষ দেখছে, অনেক মানুষ সবাই চিনে গেছে, হুম। সব তোমাদের ভিডিও সবাই দেখে। এখন কি তোমাদের কোনো আহ, চাপ লাগে যে ধরো কালকে একটা ডিশ তুমি ভাবছো যে এখন সেটা শুধু তোমরা 3জন খাবে না, সেটা সারা ভারতে সেই ভিডিওটা যাবে, তো তুমি এমন কিছু হয়তো দেখাতে পারবে না যেটা ঠিক নয়, তো এখন অনেক কিছু মাথায় চলে, হুম। তো সেইগুলোর সাথে কিরম ভাবে ইউজ টু হচ্ছে? জিনিসগুলো আমরা প্রথমে ভেবে নিই, প্ল্যান করে নিই কি জিনিসটা দেখানো হবে, কি জিনিসটা দেখানো হবে না। তারপরেও যদি আমরা কিছু দেখিয়ে দিই, মানে আমরা কি বলবো, প্রথমে তো আমরা জিনিসটা যতটা পারি রিয়েল রাখার চেষ্টা করি, এমন কিছু দেখাই না যেটা আপত্তিকর হয়েও যেতে পারে, ওটা যতটা পারি আমরা রিয়েল রাখি। তারপরেও যদি কোনো প্রবলেম হয়ে যায়, তাহলে এক হচ্ছে ধর আপলোড হয়ে গেছে, তাহলে সরাসরি আমরা তখনই ভুল স্বীকার করি। আর যদি আপলোড না হয় তার আগে যদি জিনিসটা আমরা জানি, তো কাটস করে দিই। আমি ওরকম কিছু ইনসিডেন্ট মনে করতে পারছি না যে লোক অভিযোগ করেছে যে আপনার এরকম হুম, রান্না না এখন অবধি করেনি, এখনো এখন অবধি করেনি। করেনি, কিন্তু ওটাই সামনের দিনে যাতে হ্যাঁ, এটা না একটা চাপ করে, হ্যাঁ। থাকে, চাপ থাকে। আম, ওই জন্য আমরা প্রত্যেকবার ভাবি জিনিসটা করার আগে
ডিসিশন নিই, ওই জন্য নতুন যদি রেসিপি করি আমরা ওই জন্যে ট্রাই করি একবার যে জিনিসটা একবার করা উচিত, মানে হচ্ছে কি না ঠিকঠাক। আবার কখনো কখনো এরকম হয়েছে যে আমরা ট্রাই করলাম, ভালো হয়েছে, রান্নার সময় ফেল অন ক্যামেরা, তখন আবার রিশুট করতে হয়। আচ্ছা, হয়তো তো ওই দিন শেষ, তারপরের দিন আবার রাখতে হলো, রিশুট করতে হলো, হয়েছে এরকম অনেকবার। 2023 থেকে যদি তোমাদের জীবনটা আমি ধরি যে ঘুরে দাঁড়ালো, হুম। তো একটা বয়স তো হয়েছে, তো তুমি ওই বয়সে এরকম ভাবে তোমার জীবনটা ঘুরে দাঁড়ালো, মানে বয়সের সাথে কোনো সম্পর্ক নেই, না। কিন্তু তুমি ওই যে রান্নাটা করলে, করে ওই যে ধরো ভিডিওটা করলে, তোমার একটা পা এগোতে হয়েছে। হ্যাঁ, আজকের দিনে আমার দর্শকদের মধ্যে অনেকে হয়তো দেখবেন এই ভিডিওটা, তারা হয়তো ভয়েতে ওই প্রথম পাটা ফেলতে পাচ্ছেন না, সেই সাহসটা পাচ্ছেন না, যেটা তোমরা ফেস করেছিলে। ধরো যে পাশের লোকরা একটু মজা ওড়াবে বা একটু হাসাহাসি করবে, আমরা কেউ হাস্যকর হতে চাই না মানুষের সামনে, কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। তো তুমি কিছু একটা বলো তাদের জন্যে যারা জীবনে কিছু করতে চাইছে কিন্তু ওই সাহসটা পাচ্ছে না। শোনো, আমি তো একটা সাধারণ মূর্খ মেয়ে, আমার কোনো মানে অভিজ্ঞতাও ছিল না, পড়াশোনাও ছিল না। আমি যখন ধীরে ধীরে এই বয়সে এসে এই কাজটা করতে পারি, এখনকার মানে ছেলেরা তো খুবই মানে ছেলেমেয়েরা খুবই তো শিক্ষিত, সবই জানে, তারা কেন পারবে না? তারাও এগিয়ে আসুক, আমি যখন পারছি তারাও এগিয়ে আসলে তারা আরও ভালোই পারবে, আরও মানে এগিয়ে যেতে পারবে, তারা আরো মা আরও বড় বলে হতে পারবে। যে মা হ্যাঁ, তোমার বয়সী, তুমি যেটা বলো হ্যাঁ, আমাকে, হ্যাঁ, আমার বয়সী, আমার মা প্রত্যেকটা ভিডিওতে মানে ধরো কোনো অ্যাচিভমেন্টস পেয়েছেন, হুম, ওই নিয়ে যদি আমরা ভিডিও কোনো আপলোড করি, তখন মা সবসময় মানুষকে অনুপ্রাণিত করে হুম, লাস্টে, যে হবে, আপনাদের হ্যাঁ, হবে, থেমে গেলে আমরা যেরকম থামিনি, একবার থামিয়ে দিয়েছিলাম আমরা, তারপরেও আমাদের ওই চেষ্টাটা ছিল যে আমরা কন্টিনিউ করি। এখন আমার ধরো বয়স হবে 50 খানি, উপরন্তু আমি খুব হাই প্রেশার রুগী, আবার সুগার রুগী, মানে ওষুধ সকাল থেকে আমাকে 8-10টা ওষুধ খেতে হয়। তাও যখন আমি এত পরিশ্রম করে এত এগিয়ে যাচ্ছি, এত করছি, আমি সেইটাই বলতে চাই যে আমি যখন পারছি তোমরাও এগিয়ে যাও, নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই বড় হবে, কেন থামা পারবে যাবে না? না শুধু, সে- থামলে ওই- চলবে না। থামা না, যাবে না। হয়তো তুমি এতটা এগিয়ে এসছো 80%, আর হ্যাঁ, 20% তোমাকে এগোতে হবে, ওই একটু 80%। ধৈর্য ধরতে হবে, একটু কষ্ট করতে হবে, দিলে সব ঠিক হবে। হবে না কেন? হুম। অবশ্যই হবে। এপিসোডটা আমি শেষ করতে চাই তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করে, যে তোমাদের এখন অবধি একটা জার্নি হয়েছে, নেক্সট ধরো 5 বছরে তোমার কি কি প্ল্যান আছে, মানে এটাকে আর কিরকম ভাবে বড় করবে, কোনো কি প্ল্যান আছে, ভেবেছো কিছু? বলো মা। প্ল্যান তো আছে, একটা ছেলে মানে ভাবছে যে একটা রেস্টুরেন্ট খোলার মানে আচ্ছা, একটা ইচ্ছা খুব। একটা ক্যাফে একটু খোলার ইচ্ছে আছে, যেটা আমাদের দীঘাতেই খোলার ইচ্ছা আছে। আচ্ছা, হ্যাঁ, কারণ ওই সব ধারটার একটু সব মিটিয়ে গেল, তারপরে একটা যাই হোক, তো মাথা গোঁজার মতো একটা মানে আছে ঠিকই, ঠিক মতো সেটা নয়, হুম, সেটাকেও একটু ঠিক মতো করে তারপর ছেলেকে একটা রেস্টুরেন্টের মতো একটা করে দিতে হবে। কারণ আমি তো আজকে ধরো মানে একটু সুস্থ আছি, কালকে হয়তো অসুস্থ হয়ে পড়বো, হয়তো এটা থাকবে না, তখন ছেলে কি হবে? হুম, তাকে তো একটা কিছু করে দিতে হবে, এটাই মাথায় আছে, তারপরে দেখা যাক কি হয়। এটা আমরা যখন হয়েও ছিল না ওল্ড এজ কিচেন, তখনও আমাদের তিনজন, আমার বাবার আমার দুজনেরই স্বপ্ন ছিল একটা ক্যাফে খোলা, হুম, হুম, এবং আমরা একটা মাঝখানে ক্যাফে খুলেও ছিলাম, মানে ওই মিষ্টি দোকানের সময়, বাট ওই সময় সব কিছুই বন্ধ করে দিতে হয়। বাট আমার বাবারও ইচ্ছে, আমারও ইচ্ছে, আমার মার ইচ্ছে, এবং আমার গোটা ফ্যামিলির, আমার ভাই যেটা বলছিলাম ওরও ইচ্ছে, আমার দাদারও ইচ্ছে, সবার ইচ্ছে একটা ওল্ড এজ ওর কিচেন মানে ক্যাফে। জেঠতো তো দাদা আর ভাই, ও তো একা, তারা জেঠতো তো আর কি, দাদা একসঙ্গেই মানে বলতে গেলে থাকি। ওদেরও মানে ইচ্ছা যে ভাই তুমি মানে তুই একটা রেস্টুরেন্ট খুল, মানে ওর দাদা বলে আর কি। হ্যাঁ, তো প্রপার বাঙালি খাবারের হ্যাঁ, যেটা, মানে মাকে নিয়ে যেটা সবাই জানে,
মার যে অথেন্টিক খাবারগুলো বানায়, আমি চাই ওইগুলোই মানুষ টেস্ট করুক। মানে ভিডিও তো দেখে, অনেকে ট্রাই করে, অনেকে করে না, ব্যস্ততার জীবন মানুষের। আবার অনেক সময় এমন এমন পদ্ধতিতে আমরা দেখাই পুরোনো দিনের রান্নাগুলো, যেগুলো হয়তো সাধারণ মানুষরা, বিশেষ করে যারা এই শহরে থাকেন, অতটা অ্যাভেলেবেল হয় না বা অতটা করে উঠতে পারে না প্রসেসগুলো। ওরা যেরকম ওই প্রসেসগুলো খেতে পারে, ওইটা খুব ইচ্ছে। মানে কারণ সবাই বলে যে আন্টি তোমার হাতে খাবার কবে খাবো। তো আমার মায়ের হাতের স্বাদ, মানে এই মায়ের মানকচুর একটা বাটা করেছিলাম, হ্যাঁ। সেটা এই মানে যত সেলিব্রিটিরা, মানে অনামিকা আর কে যেন কে বলেছিল, সোহিনী ম্যাম, ওরা বলেছিল মানে ধরে মানে কিরকম গেছিল ভাবে আমাদের মানকচুটা সঙ্গে। পাও আমাকে একটু মানে বলো তো। মানকচুর রান্নাটা মানে বাটাটা খেতে হবে আন্টির হাতে। তুমি কীরকম মানে এনে যে করলে, ছেলে এনে দিল, তুমি বাটলে কি সুন্দর, সেইটা আমার যা লোভ লাগছে, কিন্তু আমি করে নিয়ে এসছিলাম বাজার থেকে, আর করার সময় নেই, আমি আর করতেই পারিনি। মানে মানে এইগুলো যে বাছো তারা কেমন ভাবে? বলে এই যে রান্নাগুলো ধরে রেখেছো, এইটাই খুব ভালো লাগে, আর এইগুলো আমরা পাই না। হ্যাঁ হ্যাঁ, তারা মানে খুব তাদের এই জন্য এইটাই আমাদের ইচ্ছা, যে একটা রেস্টুরেন্ট করে, যে ইচ্ছা আছে, তারপরে জানি না কি হবে। নিশ্চয়ই ভালো হবে যদি তোমরা খোলো, দীঘাতে খোলো, তাহলে কলকাতা বাসিন্দাদের হয়ে আমি বলছি আমরা সবাই যাব। তোমরা শুধু খোলো, নিশ্চয়ই। আর অনেক মানুষ যাবে তোমাদের সাথে দেখা করতে। হ্যাঁ, মানে তোমাদের সাথে দেখা করাটা যে কতজন চায় আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে তোমরা এখন কলকাতায় এলে আশা করছি সেটা একটু বুঝতে পারো যে এত লোক মানে ছেকে ধরে হ্যাঁ, রীতিমতো। হ্যাঁ, এটাই যা আমার মনে হয় যে এই এপিসোডটায় মোটামুটি সবই কভার করতে পেরেছি। তারপর আমি দর্শকদেরও বলে দিতে চাই, আমার মা খুবই সহজ সরল মানুষ, যদি কোনো ভুল টুল কিচ্ছু বলে থাকে একটু ম্যানেজ করে নেবেন। যেরকম আপনারা নিজের মার সাথে মানে নিজের মা করে বলেন, ম্যানেজ করে নেন, আমাদের রান্নাটাও একটু ঝেলে নেন, তো এরকম ভাবে একটু ম্যানেজ করে নেবেন। তো হ্যাঁ, কাকিমার বেস্ট, কাকিমা একদম ঠিক বলেছেন, যাই বলেছেন কোনো খারাপ লাগার কিচ্ছু নেই, ভুল ত্রুটি কিচ্ছু হয়নি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আমি জানি না তোমাদের এত দূর থেকে আমাদের খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে আমাদের। বিশ্বাস করুন যে কবে আসবো আমরা সত্যি হয়ে উঠছিল না, বাট আমাদের খুব আসার ইচ্ছে ছিল, খুব খুব। আমি জবের থেকে তোমার প্রথম পডকাস্ট দেখি, আমার খুব ভালো লেগেছিল। তোমার কোয়েশ্চেন করা, তোমার এডিটিং, সব কিছু খুব ভালো ছিল। থ্যাংক ইউ। খুব 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 ভালো ছিল, এবং ওই জন্য আমার আসার খুব ইচ্ছে ছিল। তো কাকিমা, এপিসোডটা আমরা শেষ করব একটা জিনিস নিয়েই। যদি আমি ওটা দিয়ে না শেষ করি তাহলে আমাকে অনেক মানুষ অনেক কথা শোনাবে তোমার সেই ডায়লগটা দিয়ে। তো তোমাকেও বলতে হবে সাথে। চেষ্টা করবো আমি, ঠিক আছে। 1 2 3 দারুণ। খুব খুব ভালো ভালো। হলো। কাকিমা, আমরা এখানেই এপিসোডটাকে থামাই, আর সেকেন্ড এপিসোডটা করবো আমরা দীঘাতে গিয়ে। হ্যাঁ, আমাদের আচ্ছা, বাড়ি। ঠিক আছে? হ্যাঁ, ঠিক একদম। আছে। চলো, হ্যাঁ, থ্যাংক ইউ, চলো। থ্যাংক ইউ হ্যাঁ, আসার জন্য, হ্যাঁ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ পুরো এপিসোডটা দেখার জন্যে। একটা ছোট্ট নালিশ আছে, আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখছেন বা সাবস্ক্রাইব করছেন না। এটাই আমি রিকোয়েস্ট করব, প্লিজ একটু সাবস্ক্রাইব করুন, তাতে আমাদের অনেকটা সাহায্য হবে। আমরা অনেক ভালো ভালো গেস্টদের আনছি, আপনারা একটু সাবস্ক্রাইব করলে সেই এপিসোডগুলো আরও অনেক বেশি মানুষের কাছে আমরা নিয়ে যেতে পারবো। এটাই জাস্ট রিকোয়েস্ট করছি, একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, আর পজিটিভলি সাবস্ক্রাইবটা করবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।